যাবৎ কোনাবাড়িতে থাকি। কোনাবাড়িতে চাকরি করার সুবাদে রুমা নামের একটা মেয়ের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। তারপরে তার সাথে ধীরে ধীরে আমার সম্পর্কের গভীরতা বাড়ে। তো একটা পর্যায়ে যে ওর সাথে খুব ভালো একটা সম্পর্ক হয় এবং আমি ওকে বিয়ের প্রস্তাব দিই এবং ও আমার সাথে বিয়ের করার জন্য রাজি হয়। ওর ফ্যামিলি থেকেই বলে যে ঠিক আছে, তাহলে তোমরা যেহেতু একে অপরকে পছন্দ করো, তোমরা তাহলে একে যেহেতু ভালোই বাসো, তাহলে তোমরা বিয়ে করো, আমরা রাজি আছি। পরে আমরা দুজনে পারিবারিকভাবেই বিয়েটা করি। করার পরে কিছুদিন পর থেকেই ওর ফ্যামিলি আমার বিভিন্নভাবে চাপ দিতে শুরু করে যে আমার মেয়ের ভবিষ্যৎ কি, আমার মেয়ের ভবিষ্যতের জন্য ওরে একটা জমি কিনে দাও, 20-25 লাখ টাকা দিয়ে কোনাবাড়ির ভিতরে একটা জমি কিনে দাও। তো আমার কাছে তখন বলি যে আমার কাছে এই মুহূর্তে তো এত টাকা পয়সা নাই জমি কিনে দেওয়ার মতো, আমি কিছুদিন পরে দিই। তো ওরা আমার সাথে এটা নিয়ে, ওদের বাড়িওয়ালা আছে মোহাম্মদ লিয়াকত সাহেব, উনিও আইসা আমার সাথে অনেক খারাপ আচরণ করে যে তুমি বিয়ে করছো, এখন জমি কিনে কেন দিবে না। তো আমি বলি যে আমাকে একটু সময় দেন। তো এইভাবে কিছুদিন যাইতে থাকে। ও আমার সাথে যথারীতি খারাপ আচরণ করে, ঝগড়াঝাটি করে। তো এক পর্যায়ে আমি শুনতে পারি আমি একটু অফিসের কাজে বাইরে থাকি, তারপর আমি শুনতে পারি যে ওর নিজ গ্রাম হচ্ছে কুড়িগ্রাম। উনি কুড়িগ্রাম যাওয়ার পরে ওইখানে নাকি আমার নামে একটা যৌতুক মামলা করে, আমি নাকি ওর কাছে 5 লক্ষ টাকা যৌতুক দাবি করি। অথচ আমি এই বিষয়ে কিছুই জানি না। ওইখানে আমাকে এবং আমার আব্বাকে আসামি করে 5 লক্ষ টাকার একটা যৌতুক মামলা দায়ের করে, যেটা এই বিষয়ে আমি সম্পূর্ণ অবগত, আমি এই বিষয়ে কিছুই জানি না। তো মামলা করার পরে আমার নামে সরাসরি ওয়ারেন্ট বের করে নিয়ে আসে এবং আমার আব্বাকে সমন দেয়। তারপরে আমি ওই কুড়িগ্রাম যাওয়ার পরে ওইখানে উকিলদের মাধ্যমে জামিনের ব্যবস্থা করি এবং জামিন ব্যবস্থা করার পরে আমার কিছু আত্মীয় স্বজন নিয়ে এবং ওনাদের যে বাড়িওয়ালা মোহাম্মদ লিয়াকত সাহেব, ওনার সাথে আমরা বসার পরে উনি বলতেছে তোমাকে তো আমরা আগেই বলেছি আমাদের মেয়েকে জমি কিনে দেওয়ার জন্য 20 লক্ষ টাকা দিয়ে, তুমি এখনো দেও না কেন। তারপরে আমি আমার আত্মীয় স্বজনের মাধ্যমে ওনাদের কনভিন্স করি যে ঠিক আছে, তাহলে আমি ওরে এখন তো দিতে পারবো না, আমি তাহলে ওরে একটা কিছুদিন পরে একটা জমি দেখে আমি এটা কিনে দেওয়ার চেষ্টা করব। পরে বলে না, তোমরা এখন আমার মেয়ের একটা ব্যাংক ডিপোজিট করবা, ওইখানে 5 লক্ষ টাকা তুমি ডিপোজিট করে দিবা। পরে আমি বলি এখন তো 5 লক্ষ টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি কিছুদিন পরে আপনাদের মেয়ের নামে একটা ডিপোজিট করে টাকাটা দিব। তার বেশ কিছুদিন এরকমভাবে চলতে থাকে, ঝগড়াঝাটি চলতে থাকে। তো কিছুদিন পরে আমি ওর একটা ডাচ বাংলা ব্যাংকে ব্যাংক ডিপোজিট করে 4 লক্ষ টাকা ওরা আমি ডিপোজিট করে দিই এবং ওইখানে কথা থাকে যে ঠিক আছে, এই টাকাটা ডিপোজিট করা থাকবো, এটা দিয়ে আরও টাকা পর্যায়ক্রমে আমি জমায় আমি ওর একটা জমি কিনে দিব। এইভাবে চলতে থাকে, আমিও আমার মতো করে সংসার চালাতে থাকি। এর কিছুদিন পরে আমি শুনতে পারি আমি একটা বাসা ভাড়া নেই কোনাবাড়ি। তো ওইখানে বাসা ভাড়া নেওয়ার পরে ওর সাথে ওর সাথে আগে থেকে অনেক ছেলেদের সাথে সম্পর্ক ছিল, বিশেষ করে উচ্ছৃঙ্খল নেশা করে এরকম ছেলেদের সাথে ওর আগে থেকেই মানে সম্পর্ক ছিল, যাদের সাথে ও রাত বিরাতে এদিক সেদিক চলাফেরা করতো। তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট 2 মাসের। তো আমি ওরা অনেক সময় অনেক বুঝাইতাম যে দেখো আমার বাবু হয়েছে, তুমি এইভাবে চলাফেরা করো না, যে বাবুর একটা সমস্যা হতে পারে, কিন্তু আমার কোনো কথাই তোয়াক্কা করতো না। ও এইভাবে দেদারসে ওর মতো করে এদিক সেদিক চলে যেত। ওর বাবা মার কাছে বললে বা ওদের বাড়িওয়ালার আঙ্কেলের কাছে বললে ও কোনো সদুত্তর আমাকে দিতে পারতো না বা দিত না। তারপরে আমি এইগুলো নিজের ভিতরেই মানায় আর নিজের মতো করে চলতে থাকি, ওর মতো করেই ওরে বুঝাই, কিন্তু কোনো কিছুতেও বুঝে না। তারপর আবার এই বাবু হওয়ার কিছুদিন পরে তারপরে বাবু পেটে আসার পরে ওইভাবে চলাফেরা করতে থাকে। আমি ওরে বোঝানোর পরেও ও ওর মতো করে চলাফেরা করে, ও শোনে না। ওর বাবা মার বললে ওর বাবা মা এই বিষয়ে কোনো অ্যাকশন নেয় না, ওরে কিছু বলে না, বলে যে তুমি তোমার মধ্যে থাকো, ওর মতো করে চলাফেরা করুক। তারপরে এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে একটা সময় দেখা গেছে যে আমার একটা কন্যা সন্তান হয়। কন্যা সন্তান হওয়ার পর থেকে আমরা আলাদা একটা বাসা নেই। ওইখানে বাসা নেওয়ার পরে আমার মেয়ে ও বিভিন্ন মানুষের কাছে, ওর আত্মীয় স্বজনের কাছে রাইখা সকালবেলা বেরোয়, রাত্রে বাসায় আসে, অথচ বাবু তখন ফিডার খায়। তো রাইখে এদিক সেদিক চলাফেরা করে। আমি ওর কাছে জিজ্ঞাসা করলে বলে তো তোমার এগুলো জানার দরকার নেই, তুমি কে, তুমি জানার কে, এবং নানানভাবে আমার সাথে খারাপ আচরণ করে। তারপরে এইভাবে কিছুদিন চলতে থাকে। তো একদিন আমি সন্ধ্যার সময় বাসায় আসছি, দেখি ও বাসায় নেই, আয়াত্রে রেখা ও কই যেন চলে গেছে ওর এক মামির কাছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এত রাত্রে কই গেছিলা। পরে বলতেছে এটা আপনার কাছে কৈফিয়ত দিতে আমি প্রস্তুত না। তো তর্ক বিতর্ক হওয়ার পরে আমি বাসা থেকে চলে যাই, বলতে তুমি যদি আমার কাছে নাই বলো তাহলে তুমি তোমার মতো করে থাকো, আমি চলে গেলাম। তো পরের দিন সকালবেলা আমি আইসা দেখি ও বাসায় নেই, ওর আব্বা ওরে বাসা থেকে নিয়ে গেছে। বাসায় আরো জিনিসপত্র ছিল, ওগুলো সব বাসা থেকে ওরা সরাই ফেলার পরে আমি আমার কোনাবাড়ি থানা থেকে ফোন দেয় যে আপনার নামে একটা মামলা হয়েছে, নারী শিশু নির্যাতন মামলা, তো আপনি একটু থানায় আসেন। পরে আমি ওর ভয়ে থানায় যাই না। পরে আমি খোঁজ খবর নিয়ে দেখি যে হ্যাঁ, আমার নামে কোর্টে একটা নারী শিশু নির্যাতন মামলা হয়েছে, আমি নাকি ওরে মারধর করছি এবং ওরে হাসপাতালে ভর্তি ছিল। এইখানে ওই যে হাসপাতালের
এই যে এখানে একটা কাগজ আছে, এটা হচ্ছে হাসপাতালের মানি রিসিট, যেটা ছাড়পত্র বলে। ওইখানেও দেখা যায় ও হাসপাতালে একদিন ভর্তি ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে এটা খোঁজখবর নিয়ে জানতে পারি এবং পুলিশও যেটা কনফার্ম করে যে না, এই নামে এই রুগী হাসপাতালে ভর্তি ছিল না। তো এখানেও আমার সাথে এই মিথ্যা আশ্রয় নিয়ে একটা মামলা করে। তো আমি খুব ভয়ে ছিলাম, আমার নামে ওয়ারেন্ট হয়েছে। তো আমি স্বাভাবিক অবস্থায় আমি একটু ভয়ে ভীত। তারপর আমি কিছুদিন নিজেকে একটু ওর কাছ থেকে সরাই রাখি। তারপরে আবার আমি আমার আত্মীয় স্বজন নিয়ে ওর সাথে বা ওর ফ্যামিলির সাথে, গার্জিয়ানের সাথে একটু বসার ব্যবস্থা করি যে যা হয়েছে, যেহেতু আমার একটা কন্যা সন্তান আছে, আমার তো সংসার করতে হবে, একটা মেয়ের জীবন তো আর আমি নষ্ট করতে পারি না। তারপর আমার আত্মীয় স্বজন আসে, আইসা আবার ওদের সাথে গাজীপুর করে বৈশা ওদের কথা হচ্ছে, ওদের আগের 5 লক্ষ টাকা যে দিছি ওইটার পরেও আবার ওরে ইনস্ট্যান্ট টাকা দিয়ে জমি কিনে দিতে হবে।